দিনের সবথেকে বড় খবরে আমরা রয়েছি। সুপ্রিম কোর্টের রায়ে প্রায় 26,000 চাকরি বাতিল হয়ে গেল। যে রায় দিয়েছিল কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি দেবাংশু বসাক এবং মোহাম্মদ শব্বর রশিদি ডিভিশন বেঞ্চ, সেই রায় বহাল রইল সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। আজকে কোর্ট একথাও বলছে, পুরো বাছাই প্রক্রিয়া কলঙ্কিত এবং সমাধানের বাইরে, বৃহত্তর পরিসরে জালিয়াতি হয়েছে বলে মন্তব্য করছেন সুপ্রিম কোর্টের মহামান্য প্রধান বিচারপতি। আমাদের প্রতিনিধি অতনু হালদার আমার সঙ্গে রয়েছেন। অতনু, এইটা আমি তোমার থেকে জানতে চাইবো যে ইতিমধ্যেই কোর্টের রায় আপলোডেড হয়ে গেছে, সেখানে ঠিক কি বলা হয়েছে এক, এবং দ্বিতীয়ত এই যে আর একটা ফ্রেশ সিলেকশনের কথা বলা হয়েছে, সেখানে কারা অ্যাপ্লাই করতে পারছে? অতনু, হ্যাঁ দেখো, তোমাকে প্রথমেই যেটা বলি যে আজকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ যে রায় দিয়েছে তাতে এই 2016 সালের এসএসসি পরীক্ষার পুরো প্যানেল বাতিল করে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে এবং সেটা 3 মাসের মধ্যে সম্পূর্ণ করতে হবে। এখন এই নতুন করে নিয়োগ প্রক্রিয়ায় কারা অংশ নিতে পারবেন, কারা পারবেন না, বা এই যে প্রায় 26,000 শিক্ষক এবং অশিক্ষক কর্মীর চাকরি বাতিল হলো, কাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং কাদের নতুন করে নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগ থাকছে, এই ব্যাপারে আজকে সুপ্রিম কোর্টের রায় কি বলেছে। যেটা বলেছে সুপ্রিম কোর্টে, আমি তোমায় প্রথমেই বলে রাখি, সুপ্রিম কোর্ট যোগ্য অযোগ্য বলে আলাদা করেনি। সুপ্রিম কোর্ট যেটা করেছে যে কারা নিশ্চিতভাবে দুর্নীতি করে চাকরি পেয়েছে বলে চিহ্নিত করা গেছে এখন পর্যন্ত, অর্থাৎ কাদেরকে অযোগ্য বলে নিশ্চিত করা গেছে এখন পর্যন্ত, 1, আর 2, কারা এখনো পর্যন্ত নিশ্চিত নয় যে তারা অযোগ্যও হতে পারে, তারা যোগ্যও হতে পারে, হ্যাঁ, তাদেরকে নিশ্চিত করা যাচ্ছে না। তো এই দুটো ক্যাটাগরিতে সুপ্রিম কোর্ট যারা এই 26,000 চাকরিজীবীকে ভেঙেছে এবং তাতে কি বলছে যে যারা অবৈধভাবে চাকরি প্রাপক হিসাবে যাদেরকে নিশ্চিতভাবে শনাক্ত করা সম্ভব হয়েছে তাদের বেতনের টাকা ফেরত দিতে হবে, অর্থাৎ কলকাতা হাইকোর্টের রায় বহাল রইল, বেতনের টাকা ফেরত দিতে হবে কাদের, যাদেরকে নিশ্চিতভাবে চিহ্নিত করা গেছে যে এরা দুর্নীতি করে চাকরি পেয়েছে। যাদেরকে একদম নিশ্চিতভাবে অবৈধভাবে তারা চাকরি পেয়েছে বা তারা অযোগ্য বলে যাদেরকে নিশ্চিতভাবে শনাক্ত করা যায়নি, অর্থাৎ যোগ্য হতে পারে অযোগ্য হতে পারে কিন্তু নিশ্চিতভাবে শনাক্ত করা সম্ভব হয়নি, তাদের বেতনের টাকা ফেরত দিতে হবে না, সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়েছে। এছাড়া কি বলা হয়েছে যে যারা অন্যান্য সরকারি দপ্তরে কাজ করছিলেন এবং তারা সেই চাকরি ছেড়ে দিয়ে সেই চাকরিতে যোগ দিয়েছিলেন, তারা আবার সেই চাকরিতে ফিরে যাওয়ার জন্য আবেদন জানাতে পারবেন এবং তাদেরকে 3 মাসের মধ্যে পুনর্বহাল করা হবে। এইটা সুপ্রিম কোর্টের নির্দেশ। যারা অন্য সরকারি চাকরি ছেড়ে এই চাকরিতে যোগ দিয়েছিলেন তাদের জন্য এই নির্দেশ। এছাড়া কি নির্দেশ, বিশেষভাবে সক্ষম ব্যক্তিরা তারা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন এবং যতদিন পর্যন্ত তারা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করছেন এবং ততদিন পর্যন্ত তারা বেতন পাবেন। এরপর নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে তারা যদি আবার নতুন করে নিযুক্ত হন তাহলে তাদের চাকরি কন্টিনিউ হবে, আর না হলে পরে তাদের চাকরি সেখানেই স্টপ হয়ে যাবে এবং তারা এই নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়ার জন্য বয়সের যে ছাড় সেই ছাড়টাও পাবেন। এর বাইরে কি রয়েছে যেটা অধিকাংশ ক্ষেত্রে প্রযোজ্য, সেটা হচ্ছে যাদেরকে নিশ্চিতভাবে অবৈধ বলে চিহ্নিত করা যায়নি, অর্থাৎ তারা যোগ্য না অযোগ্য এটা নিশ্চিতভাবে চিহ্নিত করা যায়নি, তারা প্রত্যেকে নতুন এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন এবং তারা বয়সের ছাড়ও পাবেন। যারা নিশ্চিতভাবে, আমি আবার বলছি, যারা নিশ্চিতভাবে অযোগ্য বলে চিহ্নিত হননি, অর্থাৎ তারা যোগ্যও হতে পারেন অযোগ্যও হতে পারেন কিন্তু তাদের নিশ্চিতভাবে অযোগ্য বলা যাচ্ছে না, তারা প্রত্যেকে নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন এবং তারা বয়সের ছাড় পাবেন। তবে তাদের সার্ভিস এখনই বন্ধ হয়ে যাবে, তাদের চাকরি এখনই চলে যাবে, কিন্তু তারা নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন এবং তার জন্য বয়সের ছাড়ও পাবেন। মূলত এটাই তোমার জাজমেন্টে বলা হয়েছে যে কার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে এবং কে এই নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়ার জন্য কারা কি সুযোগ পাবেন এবং তার ক্ষেত্রে কি কি রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। বেশ, এইটা অতনু বলছিল যে একেবারে কোর্টের রায়, সর্বোচ্চ আদালতের রায় কি কি করা যাবে, কি কি নির্দেশ রয়েছে, কিন্তু উল্লেখযোগ্য যে বিষয়টা সেটা হচ্ছে দুর্নীতি।
ব্যাপকভাবে দুর্নীতি হয়েছে, জালিয়াতি হয়েছে এবং তা ধামাচাপা দেওয়ার জন্য চেষ্টা হয়েছে, যার জন্য অপূরণীয় ক্ষতি হয়ে গেছে, এটা মহামান্য প্রধান বিচারপতি বলছেন। আমি এইখানে আপনাদের সামনে রাখবো যে আইনজীবী ফিরদৌস শামীম তিনি কি বলছেন আজকে সুপ্রিম কোর্টের এই রায় সামনে আসার পর। কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিল, মহামান্য প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়ে দিয়েছে সেই রায়ে ইন্টারফেয়ার করার কোনো কারণ দেখতে পাচ্ছেন না। এবং শুধু তাই না, বলেছেন যে যাদের ওই বেতন ফেরত দেওয়ার কথা তাদের বেতন ফেরত দিতে হবে। 3 মাসের মধ্যে নতুন সিলেকশন প্রসেস সেটা ইনিশিয়েট করবে। ফলে এই বলা যেতে পারে কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছে সেই রায়ের অংশটি আপহোল্ড করেছে। তাহলে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে তো যোগ্য অযোগ্যদের আলাদা করার যে বিষয়টা, সেই বিষয়টা করা সম্ভব হলো না। একদমই না। আমরা প্রথম থেকে যে কথাই বলে আসছিলাম, প্রথম কথা যে তারা অরিজিনাল ওএমআর শিট রাখেনি। ইভেন ওএমআর শিটের যে স্ক্যান কপি তাদের কাছে ছিল, তারা একটি এফিডেভিটে বলেছিল, সেটাও রাখেনি, শুধু সেটাও ধ্বংস করেছে। এবং এই যে টেন্টেড আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল, যারা নন লিস্টেড ক্যান্ডিডেট ওএমআর শিটের একটিও কালির আঁচড় নেই, তারা চাকরি পেয়েছেন, তাদের বেতন ফেরত দিতে হবে, সেটাই স্বাভাবিক। ফলে যারা চিহ্নিত টেন্টেড তাদের বেতন ফেরত দিতে হবে। পুরো সিলেকশন প্রসেস বাতিল, 3 মাসের মধ্যে সিলেকশন প্রসেস কন্ডাক্ট করতে হবে এবং সেখানে তারা পার্টিসিপেট করে যারা যোগ্য হবেন তারা চাকরি পাবেন। আমি আরেকবার আমাদের প্রতিনিধি অতনু হালদারের কাছে আসবো। তার মানে অতনু, গোটা বিষয়টা এইরকম দাঁড়াচ্ছে, প্রথমে মামলা গেল কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চ, তাকে চ্যালেঞ্জ হলো সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে এবং আজকে ফাইনাল রায় চলে এলো, মানে কেস ডিসমিসড অ্যান্ড ক্লোজড। না, সেটা এখনই বলা যাবে না। তার কারণ আমি তোমাকে বলছি, এই মামলার একটা পার্টের রায় আজকে হলো, আর একটা পার্টের শুনানি এখনো শুরু হয়নি। যে পার্টটার শুনানি এই নতুন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের এজলাসে শুরু হবে, সেটা শুরু হবে আগামী মঙ্গলবার 8ই এপ্রিল। কেন বলছি সেটা হচ্ছে, তুমি জানো যে একটা খুব বড় বিতর্ক ছিল যে এই যে যোগ্য অযোগ্য, এই যারা চাকরি পেয়েছে এর মধ্যে যারা অযোগ্য তাদের যে চাকরি পাওয়াটাকে ধামাচাপা দিতে, তাদের চাকরি পাওয়াটাকে কভার আপ করতে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। রাজ্য মন্ত্রিসভার ক্যাবিনেট সেই সিদ্ধান্ত নিয়েছিল যে এর জন্য অতিরিক্ত শূন্যপদ তৈরি করে তাদেরকে চাকরি দেওয়া হবে। এখন এই অতিরিক্ত শূন্যপদ তৈরির যে সিদ্ধান্ত রাজ্য মন্ত্রিসভার ক্যাবিনেট বৈঠকে নেওয়া হয়েছিল, যদিও সেটাকে প্রয়োগ করা হয়নি, কারণ তার মধ্যেই এটা নিয়ে বিতর্ক তৈরি হয়, আদালতের নজরে চলে আসে এবং তাতে এর নিয়োগ কিছু করা হয়নি। কিন্তু কেন এই চেষ্টা হয়েছিল? এইটা কি ধামাচাপা দেওয়ার জন্য চেষ্টা হয়েছিল? এর নেপথ্যে কারা ছিলেন? এই নিয়ে ঠিক 1 বছর আগে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি সব্বার রশিদির ডিভিশন বেঞ্চ কলকাতা হাইকোর্টে যখন এই মামলার রায় দেয়, তখন বলে এই অতিরিক্ত শূন্যপদ তৈরির ব্যাপারটি সিবিআই তদন্ত করে দেখবে এবং এই অতিরিক্ত শূন্যপদ তৈরির নেপথ্যে যারা রয়েছে তাদেরকে প্রয়োজনে কাস্টোডিয়াল ইন্ট্রোগেশন করতে পারে সিবিআই, প্রয়োজনে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই। এখন নেপথ্যে কারা ছিল? রাজ্য মন্ত্রিসভার ক্যাবিনেট ছিল। এবং তুমি জানো যে এরপরই এই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ের বিরুদ্ধে রাজ্য সরকারের তরফ থেকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসে আবেদন জানানো হয়। তখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন ডিওয়াই চন্দ্রচূড়, তিনি সেই মামলায় স্থগিতাদেশ দিয়েছিলেন, যে ফলে সেই সিবিআই তদন্ত শুরু হয়নি। এখন সেই সিবিআই তদন্ত হবে কি না, সেটা হলে কিভাবে হবে, তার কন্ডিশন কি থাকবে, এই অতিরিক্ত শূন্যপদ তৈরি নিয়ে সেই মামলাটা আবার 8ই এপ্রিল তার শুনানি হবে। অর্থাৎ এই মামলা এখনই শেষ হয়ে গেল বলা যায় না, একটা পার্ট শেষ হয়ে গেল, আর একটা পার্ট যে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছিল কিনা, কারা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল, ধামাচাপা দেওয়ার জন্যেই কি এই অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হয়েছিল? এই কলকাতা হাইকোর্ট যে জন্য অতিরিক্ত শূন্যপদ তৈরির জন্য সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল এবং এর নেপথ্যে যারা রয়েছে তাদেরকে কাস্টোডিয়াল ইন্ট্রোগেশন সিবিআই প্রয়োজনে করতে পারে বলে নির্দেশ দিয়েছিল, সেই মামলায় সুপ্রিম কোর্টেরই এখন স্থগিতাদেশ রয়েছে। সেই মামলার নতুন করে শুনানি শুরু হবে আগামী মঙ্গলবার এই সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চেই। ফলে এখনই এই মামলা শেষ হয়ে গেল বলা যায় না, এর আর একটা পার্ট বাকি রয়েছে।
একেবারে অবশ্যই আমাদের নজর থাকবে যে 8 তারিখ যখন আবার এই শুনানি হচ্ছে সর্বোচ্চ আদালতে, সেদিন কি রায় দিচ্ছে সর্বোচ্চ আদালত। কিন্তু যে বিষয়টা অতটা উল্লেখ করছিল যে সুপার নিউমারি পোস্ট, যে সুপার নিউমারি পোস্ট তৈরির সিদ্ধান্ত একেবারে রাজ্য মন্ত্রিসভায় হয়েছিল, ক্যাবিনেট হয়েছিল, সেই বিষয় উল্লেখ করে সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি তিনি সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন। আজকে যখন সুপ্রিম কোর্টের রায় সামনে এলো তারপর কি বললেন দেখব। আজকে পশ্চিমবঙ্গের গোটা শিক্ষা ব্যবস্থাটাকে ভেঙে দেওয়ার কাজ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। পাপ, এই পাপ ভারতবর্ষে এর আগে আমরা দেখেছি ওম প্রকাশ চৌটালা করেছিলেন, তিনি জেলের ভেতরে আছেন। আরো একটি কেস আছে, সেই কেসে সুপার নিউমেরিক পোস্ট তৈরি করে যারা অযোগ্য তাদেরকে চাকরিতে বহাল রাখা হয়েছে। ডিসিশন কে নিয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গোটা মন্ত্রিসভা, ক্যাবিনেট, সবার জেলে যাওয়া উচিত। আমি তদন্তকারী সংস্থাকে বলবো এবং আদালতের কাছে আমি আবেদন করব এবং তারা জেলে যাবে। আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় জেলের ভেতরে থাকবে, কেউ বাঁচাতে পারবে না। কারণ এই যে সুপার নিউমারি পোস্ট তৈরি করা হয়েছে, এই পোস্ট তৈরি করা হয়েছিল অযোগ্যদেরকে বাঁচানোর জন্য। সেই কেসটা এতদিন আটকে ছিল কারণ এই কেসের রায় হয়নি।